বাইরে কাঠফাটা রোদ আজকের। দুদিনের মধ্যে কেমন একটা অসহ্য গরম পড়ে গেছে। রোজা রেখে বেশ অসহ্যই লাগছে আবহাওয়াটা। বাইরে এক ফোঁটা বাতাসের ছিটেফোঁটা অবধি নেই। গাছের একটা পাতাও বোধহয় নড়তে দেখা যাচ্ছে না। নিয়াজ গাড়ির গ্লাসে দু হাত ঠেকিয়ে ছোট্ট বাচ্চাদের মতো হাঁ করে গাছপালার দিকে তাকিয়ে আছে। দোস্ত, একটা পাতাও নড়ে না কেন? সাজিদ অনেকক্ষণ হলো খেয়াল করছিল নিয়াজকে। ছেলেটা বারবার এক কথা বলে মাথার পোকা বের করে ফেলছে। ধমকে ওঠে নিয়াজকে। বসে আছিস এসির ভিতর, বাইরে পাতা নড়লো নাকি ডাল নড়লো, তা দিয়ে তোর কাজ কি? নিয়াজ বোধহয় আহতই হলো সাজিদের কথায়। সোজা হয়ে ঘুরে তাকালো ওর দিকে। আহত গলায় বলল, তোরা প্রকৃতি বিদ্বেষী, দেশের শত্রু। প্রকৃতির খোলা হাওয়ার কাছে এইসব এসি টেসি তুচ্ছ। বুঝলি না রে, বুঝলি না। কথাটা শেষ করতে করতে আবার একই ভঙ্গিতে দু হাত ঠেকিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে। সাজিদ বিরক্ত দৃষ্টিতে মাথা নাড়ে দুদিকে। ফিচেল গলায় বলে, লাগছে তো টিকটিকির মতো। টিকটিকি যেমন দেয়ালে আটকে থাকে তেমন করে সেটে আছিস। মোটেই বন্ধুর এসব অপমানে খেপল না নিয়াজ। এসব তো অহরহ শুনতে হয়, বিশেষত সাজিদের কাছ থেকে। এখন কি হবে সেটাও সে জানে। অনিমা কঠিন চোখে তাকালো সাজিদের দিকে। কতবার বলেছি ওকে এসব আজেবাজে প্রাণীর নামে ডাকবি না। অশিক্ষিতর মতো কথাবার্তা সাজিদ। নিয়াজ ঘাড় বাঁকিয়ে সাজিদের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে জানতো এটাই হবে। সাজিদ কথা বাড়ায় না। বউয়ের সাথে ঝগড়াটা তার ঠিক পোষায় না। সে আবার বড়ই বউ ভক্ত কিনা। মেইন রোড ধরে গাড়ি চলছে, যেহেতু ঈদের আগে তাই রাস্তাঘাটে প্রচুর ব্যস্ততা। গাড়ি চালাচ্ছে ঈশান। বন্ধুদের এইসব ছেলে মানুষের কথাবার্তায় একদম মন নেই তার। চোখে সানগ্লাস দেওয়া, দৃষ্টি সামনে দিয়ে গাড়ি চালাচ্ছে। পাশে বসা নিয়াজ, পিছনে সাজিদ আর অনিমা। তারা রওনা হয়েছে বেলা 11টার দিকে। ঢাকা থেকে তাদের বাড়ির পৌঁছতেই সাধারণত সময় লাগে 4.5 ঘন্টা, যদি না কোনো ধরনের জ্যামে আটকায়। তবে ভয়ে আছে এখন কোনোভাবে জ্যামে না আটকালেই হলো। নিয়াজ অবশ্য বারবার বলছিল ট্রেনে যাবে। সে বরাবরই জার্নির জন্য ট্রেন প্রেফার করে, যদি না খুব তাড়াহুড়ো থাকে। তবে গ্রামের যা পরিস্থিতি, পিকনিকের মতো করে হেলেদুলে বাড়ি পৌঁছলে ঈশানের বাবা রাইসুল দেওয়ান আর তাদের আস্ত রাখবেন না। তাছাড়া তদন্ত যেহেতু সাজিদের হাতে, সেহেতু জলদিই যেতে হবে। তার টিম এরই মধ্যে পৌঁছে গেছে তাদের এলাকায়। নেহাত বন্ধুদের সাথে একসাথে যাচ্ছে, না হলে সেও এতক্ষণে বাড়িতেই থাকতো। পুরোটা রাস্তা ঈশান একটাও কথা বলছে না। মাথার মধ্যে হাজারটা চিন্তা সাজাচ্ছে। নিয়াজ বেশ কয়েকবার ডেকেছে, উত্তর পায়নি। এবার বেশ জোরে সোরেই ডাকলো, এই নববিবাহিত পুরুষ ঈশান আরশাদ দেওয়ান, শুনছেন ভাইয়া? ঈশান বিরক্ত হলে ভ্রু কুঁচকে ঘাড় ঘুরালো একবার নিয়াজের দিকে। সাথে সাথে ড্রাইভিং এ মন দিল আবার। ভীষণ ব্যস্ত রাস্তায় এই বাদলের কথায় কান দিয়ে প্রাণ হারানো মানেই হয় না। বিয়ে করেছে সবে সবে, এখনো রাজ্যের ঝামেলায় বউটাকে ছুঁতেই পারেনি। যা ছুঁয়েছে কানামাছি খেলার মতো। ওতে চলবে? এখনই দুনিয়ার মায়া ত্যাগ করলে তার চলবে কেন? ঈশানের উত্তর না পেয়ে আবার ডাকলো নিয়াজ। ঈশান গম্ভীর গলায় উত্তর দিল এবারে, কি সমস্যা নিয়াজ? শুনছিস না কেন? বাচ্চাদের মতো তাই ডেকেই যাবি? একবার উত্তর নিলেই তো আর ডাকি না। একবার উত্তর নিলে গোটা রাস্তা তুই আর থামবি না। তা ঠিক। ঈশান চোখের সানগ্লাসটা খুলে শার্টের ঝুলালো। তপ্ত দৃষ্টি দিতেই কথার পিঠে কথা থেমে গেল। পিছন থেকে হাসছে সাজিদ আর অনিমা। একমাত্র ঈশানের ধমকেই বাচালটাকে থামাতে পারি। সাজিদ আরাম করে পা তুলে দিল সিটে, মাথায় এলিয়ে দিল অনিমার কোলে। রাত থেকে যা দৌড়ঝাঁপ গেল, তার ওপর আবার এত ঘন্টার জার্নি। চোখ বুজে আসছে। নিয়াজ ঘাড় বাঁকিয়ে দেখলো ওদের। নাক ছিটকালো। আমরা কি নেমে যাব গাড়ি থেকে এমপি সাহেব? স্পেস লাগবে। হাতের ক্যাপটা ছুড়ে দিল সাজিদ নিয়াজের দিকে। চোখ বুঝলো কোনো কথা না বলে। নিয়াজ কথা বলতে না পেরে বোর হচ্ছে। নাইমার ঋতুটা থাকলে জমতো ভালো। ঈশানের সাথে আড্ডা দেওয়ার চিন্তাভাবনা জগতে সবচেয়ে বেকার আশা। তবুও হাল ছাড়ল না সে। ধীর গলায় বলল, বিয়ে করলি নতুন নতুন, আমি সিরিয়ালে আছি, টিপস দিলি না। ঈশান শব্দ করে হর্ন দেয়। বিরক্তি প্রকাশ আর কি। নিয়াজ তাতে মোটেই দমে গেল না। একটা কথা শুনলাম জানিস? মা বলল। শুনবি? ঈশান বড্ড উদাসীন গলায় বলল, কি? রেগে যাস না, তিতিরের সম্বন্ধ এসেছে একটা। ঈশান ভ্রু বাঁকায়। তিতিরের সম্বন্ধ আন্টির কাছে? সজোরে মাথা নাড়ল নিয়াজ। বাঁকা হয়ে বসলো এদিকে। ছেলে নাকি কলেজের টিচার, বুঝলি? আমার রহমান চাচা আছে না, ঘটকালি করে, সে নাকি মাকে বলেছে
ছেলে চাচার পাশের বাড়ি ভাড়া থাকে, ১ মাস হলো। তার বাড়ির সাথে আমাদের একটা মাখো মাখো কানেকশন আছে। ছেলেটার মা রহমান চাচাকে ধরেছিল বিস্তারিত খোঁজ নিতে। যেহেতু ঘটক মশাই সে, আর ঘটক চাচা এসেছে মায়ের কাছে। ঈশানের মুখ দেখার মতো হয়েছে, কপালে ভাঁজ পড়েছে বেশ কয়েকটা। স্পষ্ট বোঝা যাচ্ছে বিরক্ত সে। সাজিদ চোখ তুলে তাকায় একবার অনিমার দিকে। অনিমাও হাসছে। ঘটনাটা মিথ্যা নয়। ঈশান গাড়ি নিয়ে তাদের বাড়ির সামনে আসার আগে তারা যখন ব্যাকপ্যাক নিয়ে অপেক্ষা করছিল, তখন সত্যিই নিয়াজের মা কল করে একই কথা বলেছিল। রহমান চাচা বিদেশে ছিলেন বিগত ১০ বছর। দেশে এসেছেন ১৫ দিন হলো। এসেই নিজের পুরাতন পেশায় আবার যাত্রা শুরু করেছেন। সুতরাং গ্রামের কার বিয়ে হয়েছে, কে বিয়ের বয়সী, এসব সম্পর্কে আপাতত তার ধারণা একদমই কম। যেহেতু ঈশান তিতিরের বিয়েটা কাউকে জানিয়ে দেওয়া হয়নি হাতে গোনা কয়েকজন ছাড়া, সেই হিসেবে ওদের বিয়ের খবরটা পায়নি তিনি। নিয়াজের মাও এই কথা ভেবেই নিজেও জানায়নি ওদের বিয়ের কথা। তবে বারবার বলে দিয়েছেন তিতিরকে দেওয়ানরা এক্ষুনি বিয়ে দেবেন না। যেহেতু বড় আরো ৪ জন আছে, এসব নিয়ে জলঘোলা না করাই উত্তম। কিরে, দিবি বউয়ের বিয়ে? শাট আপ নিয়াজ, কথায় কথায় ধমকাবি না। মানিসই তো না ওকে বউ হিসেবে, মানিস কি? ঈশান এক হাতে চুল ঠেলে দিল পিছন দিকে, ভাবলেশীন গলায় বলল, মানলেই কি, না মানলেই কি? মানলে আলাদা কথা, না মানলে অনেক কিছু। কি অনেক কিছু? নিয়াজ ওপরের লুকিং গ্লাসে চোখ মেলল অনিমা সাজিদের সাথে। ওদের প্ল্যান করাই ছিল ঈশানকে কি করে খোঁচাবে আজকের। মনের কথা পেট থেকে টেনে বের করবে। পেটের ভিতর কি আছে তা ওরা না জেনে ছাড়ছে না। গম্ভীর গলায় বলল, মেয়েটা ছোট, জীবনের কিছু শুরুই হয়নি। তুই ওকে না মানলে ওর ভবিষ্যতের কথা ভাবতে হবে না। বড়দের আবেগের কথা ধরে চললে হবে। তাছাড়া শুধু তিতির কেন, তোরও তো জীবনটাই পড়ে আছে। ঈশানের দারুণ মেজাজ খারাপ হচ্ছে নিয়াজের এসব কথায়। বন্ধু না হলে এতক্ষণ লাথি মেরে ফেলে দিত গাড়ি থেকে। একটু চুপ করবি তুই? কনসেন্ট্রেট করতে পারছি না রাস্তায়। অমনি কি অমনি? যেই একটা সিরিয়াস কথা বললাম অমনি তুই কনসেন্ট্রেট করতে পারছিস না। তোর ওপর মাঝে মধ্যে প্রচুর মেজাজ খারাপ হয়, বিশ্বাস কর। শুধুমাত্র দিদার কথা রাখতে বিয়েটা না করলেও পারতি। নিয়াজ, এসব নিয়ে কথা শুনতে অসহ্য লাগছে, থামবি? কেন থামবে? ভুল তো বলেনি ও। এবার একটা কথা বলল অনিমা। সাজিদও ঘুমায়নি। নিয়াজ এই কথা তোলার পর থেকে আগ্রহ চোখে তাকিয়ে আছে ঈশানের উত্তর শোনার জন্য। অনিমা কঠিন গলায় বলল, আবেগে পড়ে বা অন্যের কথায় চলতে গিয়ে এমন কিছু করা উচিত নয় যেটা এ জীবনেও মানতে পারবি না তুই। আগে একটা বার কেন মনে হলো না তোর যে তুই তিতিরের সাথে থাকতে পারবি না? বিয়ের রাত থেকে মেয়েটাকে মানসিক টর্চার করে আসছিস। ও একটা বাচ্চা মেয়ে ঈশান, যেটুকু বয়স হয়েছে, ও যেভাবেই বড় হয়েছে বা চলাফেরায় অভ্যস্ত, দিন দুনিয়ার এসব নেগেটিভ সাইড সম্পর্কে ওর ধারণা নেই। আমরা জানি সেটা, তাহলে ও কিভাবে সবটা সামনে এগোবে বলতে পারিস? তাছাড়া আর একটা কথা, এটাই কঠিন বাস্তব, একটা ছেলে একটা রেখে ১০টা প্রেম বা বিয়ে করলে তার বদনাম হয় না, কিন্তু একই কাজ একটা মেয়ের দিকে আলাদা, খুব সহজেই তার দিকে আঙুল তোলা যায়। বিয়ে জিনিসটা একটা মেয়ের জন্য অনেক কিছু। ঈশান ভ্রু কুঁচকে থাকে। হুট করে এহেন ক্লাস নেওয়ার মানে বুঝতে পারে না সে। আগে জানলে যেতই না এদের সাথে। গম্ভীর গলায় বলল, কি সমস্যা তোদের? এসব শোনানোর মানে কি? তিনজনই অবাক চোখে তাকালো ঈশানের দিকে। এত কথা বলার পর যদি বলে এসব বলার মানে কি, তাহলে তাকে কি বলতে ইচ্ছে হয়? নিয়াজ বিস্ময়মাখা গলায় বলল, বুঝিসনি কি বলছি? এভাবে চলবে না তোদের। যেহেতু ভালোবাসিসই না, বাসবিও না, ছেড়ে দে না হয়। এবার গাড়ির গতি বাড়ল দ্বিগুণ। তিনজনেরই খেয়াল হলো সেটা। লুকিং গ্লাসে তিনজনেরই চোখাচোখি হলো। মনে মনে হাসলো তিনজনেই। অনিমা গম্ভীর গলাতে বলল, ডোন্ট মাইন্ড, কথাটা হয়তো বেশি পার্সোনাল হয়ে যাবে। তবুও বলছি, তোদের ফিজিক্যাল, আই মিন তোকে আমরা যতটা দূর চিনি, আমরা 100% শিওর তুই মেয়েটার সাথে কিছু করিসনি। সুতরাং এবার কঠিন গলা শুনতে পাওয়া গেল ঈশানের। মেজাজ আর সামলাতে পারল না বোধহয় সে। বজ্র কঠিন গলাতে বলল, জাস্ট স্টপ ইট গাইস। কি সব হচ্ছে এসব? অনিমা আজ দমার পাত্রী নয়। যে কোনো মূল্যে আজ শুনেই ছাড়বে ঈশানের মনের কথা। একই কণ্ঠে বলল, অবুঝের মতো কথা বলিস না ঈশান। তুই রাগে অভিমানে তোর জেদের কাছে হার মানতে নাই চাইতে পারিস। একটা মেয়ে হয়ে আমি চোখের সামনে একটা মেয়ের এমন অবস্থা মোটেই মানতে পারবো না।
বি অনেস্ট প্লিজ, অন্তত আমাদের কাছে মেয়েটাকে ভালোবাসিস তুই? উত্তর দেওয়ার জন্য মুখ খুলেও কথা বলতে পারল না ঈশান। হাত শক্ত হয়ে এলো কেমন একটা, বুকের বাঁ পাশের হাতুড়ি পেটানোর শব্দ শুরু হয়ে গেছে জোর কদমে। বাসিস? না। ভালোবাসিস না তিতিরকে? না বললাম তো। শেষবার জিজ্ঞেস করব তুই ভালোবাসিস না তিতিরকে? ওর কসম। এবার না শব্দটা করতে পারল না ঈশান। মুখ এসে আটকে গেল শব্দটা। চোখ মুখ অস্বাভাবিক তপ্ত দেখালো। ফর্সা মুখখানা কেমন কালো দেখাচ্ছে। নিয়াজ হাসি সামলাতে না পেরে মুখ ঘুরিয়ে নিল। সাজিদ মুখ ঢাকলো অনিমার ওড়নার নিচে। অনিমাই কেবল এমন হাই মোমেন্টে বাকি দুই গাধার মতো হাসার ভুল করল না, বরঞ্চ একই গলায় বলল, ভালোবাসিস? জানি না। এবার শব্দ করেই হেসে ফেলল নিয়াজ। সিটের মধ্যে হাসতে হাসতে দু পা তুলে বসলো। পিঠ মুড়ে পিছনে তাকিয়ে তাকালো হাস্যোজ্জ্বল দুই বন্ধুর দিকে। অনিমার মুখে বিজয়ের হাসি না থেকে এক ঝটকায় জানি না তে এসেছে দেওয়ান সাহেব, এই বা কম কিসে। নিয়াজ সজোরে থাপড় মারল ঈশানের বাম হাতের বাহুতে। দাঁত বের করে হাসতে হাসতে বলল, বেটা ভাঙবি তাও মচকাবি না। ভালোবাসোস তাও মুখে বলস না। নাকি টেরই পাস না যে ভালো টালো বাসোস? ভালোবাসা কি? এইবার লাইনে আয় শালা, কথাটা জিজ্ঞেস করলেই পারিস। এত এত অভিজ্ঞ বন্ধু থাকতে তুই কি না বেটা টের পাস না ভালোবাসা কি? মান সম্মান ডুবাবি নাকি? এত সহজে ভালোবাসা হয়? অনিমা খানিক এগিয়ে বসলো সিটে। সাজিদে সোজা হয়ে বসেছে এরই মধ্যে। নরম গলায় বন্ধুকে বলল, লাভ এট ফার্স্ট সাইট এর কথা বলে মানুষ। শুনিসনি? ভালোবাসা এক সেকেন্ডে এত হতে পারে। আগে হলো না কেন? কত মেয়েই তো আশেপাশে ছিল। রুষা নিজেই এতগুলো বছর পাগলের মতো। কই কখনো তো ওকে ছুঁতেও ইচ্ছে হয়নি, আগ্রহ হয়নি, সে সময় নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। অনিমা হাসে বন্ধুর অবুঝের মতো কথাগুলো শুনে। ঈশান যে তাদের কথার প্যাচে পড়ে গেছে বুঝতে পারে সে। না হলে ঈশান আরশাদ দেওয়ান কখনো এভাবে বাচ্চাদের মতো এ ধরনের প্রশ্ন করতো না। ভালো তো অবশ্যই সে বাসে তিতিরকে, টের পায় না। বললাম না, ভালোবাসা কি সবার প্রতি আসে? আগে পরে বিষয় নয়। কে কখন কেন এসবও ভালোবাসার যুক্তিতে খাটে না। তুই প্রেমে পড়েছিস, হোক সেটা এত বছরের প্রথমবার, তবুও পড়েছিস। এটা মানছিস না কেন? আমরা জানি তোকে আমাদের থেকে ভালো আর কে চেনে। সেই এতটুকুন বয়স থেকে আমরা একসাথে। মুখ ফুটে না বললেও তোর নজর দেখে বলে দিতে পারি আমরা। কেন লুকাচ্ছিস নিজের ফিলিংস? না বুঝতে পারলে অন্তত শেয়ারটা কর। সলভ করব চুপ করে একরোখার মতো। ভালোবাসি না, চাই না, সম্ভব নয়। এসব কথা বলার সমাধান না। অযথা জ্বলে পুড়ে ছারখার হচ্ছিস। নিজেও সাথে তিতিরকেও পোড়াচ্ছিস। আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাই না। হোয়াই হার? এটা দুনিয়ার সবচাইতে ইউজলেস প্রশ্ন ঈশান। তোর অবচেতন মনও জেনে গেছে ইউ লাভড হার। অথচ কেন এক জেদের স্বীকার করছিস না? ওই কেন? এই জবাব খোদা ছাড়া কেউ জানে না। ঈশান জবাব দেয় না, অনিমাও আর প্রশ্ন করে না। সে জানে তাদের কথাগুলো কাজে দেবে এবারে। বেশ করে কাজে দেবে। ঈশান আরশাদ দেওয়ান নিজের ফিলিংস বুঝবে। তার ধারণা অবশ্য অন্য। ঈশান নিজের ফিলিংস আরো আগেই টের পেয়েছে। প্রকাশ করছে না ইচ্ছে করেই, হয়তো জেদে, নয়তো অন্য কোনো কারণ আছে এর পিছনে। নিয়াজ আচমকা থমকে পরিবেশে ভেঙে কপট গম্ভীর গলায় বলল, তোদের মধ্যে কিছু হয়েছে ঈশান? সাজিদ পা তুলে লাথি মারল নিয়াজের পিছনে। এটা কি ধরনের প্রশ্ন? নিয়াজ হাতের ইশারা থামাতে বলল সাজিদকে। ঈশানের অতিতপ্ত মুখ ইগনোর করে আবার বলল, কিছু করিসনি তো ভাই মেয়েটার সাথে? ডিভোর্স চেয়েছিস? ওকে যেখানে বিয়ে দেব সে বেচারা নিশ্চয়ই বাই ওয়ান গেট ওয়ান নিতে চাইবে না বল? আর একটা উল্টোপাল্টা কথা বললে তোর খবর আছে নিয়াজ। তার মানে হয়েছে কিছুমিছু। হলে হয়েছে তোর কি? চিৎকার করে উঠল নিয়াজ। অনিমা সাজিদও হা হয়ে গেছে। সাজিদ ব্যস্ত গলায় বলল, সব? আমাকে তোদের এতটা নিচে মনে হয়? হয়তো। তোর যা অবস্থা পরখ করেছি আমরা। আর খোঁজ খবরে যা কানে এসেছে তুই বেটা ভয়াবহভাবে পিছলাইছোস। তোকে আর বিশ্বাসী নাই। সুযোগ পাইলে মাছ কেন, মাছের কাঁটা, মাথা, লেজ সব চাবাবি তুই। তোরা এত বাজে বকার সাহস পাচ্ছিস কোথা থেকে? থামবি? এবার বোধহয় হতাশই হলো নিয়াজ। আসলেই হতাশ হলো নাকি এ তার নিদারুণ অভিনয় ধরতে পারা গেল না। পিচেল গলায় বলল, হয়নি তার মানে? এটাও নিশ্চিন্ত হওয়ারই বিষয়। পাত্রপক্ষকে বলতে পারবো নির্দ্বিধায় যে বোনটা আমার শুধুমাত্র একটা চুক্তির বিয়ের শিকার, তাছাড়া আর কিছু না। আর একবার ওর বিয়ের কথা বললে সামনের ওই ট্রাকের সাথে গাড়িটা ঠুকে দেবো বললাম। শব্দ করে হাসি ফেলল তিনজনই। ব্যাটা মুখে স্বীকার করবে না একটাও শব্দ।
অথচ বউয়ের কথা তুললেই দুনিয়ার বাইরে চলে যায় ভাবুক কবি হয়ে। আর জেলাসি তো ফ্রি। মামিদের সাথে ইফতারির আয়োজন করতে ব্যস্ত তিতির। নিশি নুরি বাড়ির মেয়েদের বছরের আর সময় কাজে হাত না দিলেও এই মাসটাই তাদের কিছু বলেন না কেউ। তারাও বেশ আনন্দ নিয়েই কাজে মশগুল থাকে। ইফতারের বেশি সময় বাকি নেই। ঘন্টা খানেকের মতো রাইসুল দেওয়ানরা তিন ভাই আজকের বাসাতেই। গতকালের অমন একটা ঘটনায় সারাদিন এলাকায় বিশিষ্ট সব মানুষদের আলাপ আলোচনা বসেছে তাদের বাইরের লিভিং রুমটায়। তিতির ডাইনিং টেবিলে দাঁড়িয়ে ফল কাটতে ব্যস্ত। নুরি শরবত বানাচ্ছে, নিশি প্লেট সাজাচ্ছে। সকলের তিতির আর চোখে বারংবার তাকাচ্ছে সদর দরজার দিকে। বড় মামুনির থেকে শুনেছিল ঈশান রওনা দিয়েছে সেই সকালে, অথচ সন্ধ্যা হয়ে এসেছে, লোকটা পৌঁছলো না এখনো। না তো ফোন করতে পারছে আর না তো লজ্জায় কাউকে জিজ্ঞেস করতে পারছে। রাহেলা দেওয়ান তাড়া দিলেন মেয়েদের। রাইসুল দেওয়ানরা বাইরের ঘরে ইফতার করবেন আজকের। এলাকার কিছু লোকজন এসেছে। নয়ন তাড়াহুড়ো করে কাজের ছেলেটাকে নিয়ে তাদের ইফতারের নিয়ে গেল সেখানটায়। বাড়ির সকলে এসে বসেছে ধীরে ধীরে টেবিলে। রাহেলা চোখ মুখ কুঁচকে তিতিরকে বলল, ঈশান ফোন করেছিল? তিতির দুদিকে মাথা নাড়ে। করেনি। ঈশান কোনোদিন তাকে কল করেছে বলে তো তার মনে পড়ল না। তার নাম্বারই তো নেই বোধহয় ঈশানের কাছে। তবে মুখে কিছু বলল না। রাহেলা ব্যস্ত হয়ে তিতিরের ফোন টেবিলের উপর থেকে হাতে দিল। ঈশানকে ফোন করে খোঁজ নিতে বলে ছুটল রান্নাঘরের দিকে। তিতির ফোন হাতে দোনমনো করতে ব্যস্ত। ফোন করতেই যাবে তখনই শোনা গেল গাড়ির আওয়াজ। ঈশানের গাড়ির হর্ন এটা। চেনে তারা। তিতির নিজেও হাঁপ ছাড়ল ফোন করতে না হওয়ায়। ক্লান্ত শরীরে গটগট করে ভিতরে ভিতরে আসলো ঈশান। তিতিরের চোখ গেল সবার আগে। কি বিধ্বস্তই না দেখাচ্ছে। রোজা রেখে এতটা জার্নি করে কাল রাতে গেছে, আবার আজকেই ফিরলো। মুখের দিকে তাকানো যাচ্ছে না। নিশিনুরি এক পলক দেখলো তিতিরের সেই উতলা মুখখানা। মিটিমিটি হাসলো দুজনেই। রাহেলা ছুটে এলেন রান্নাঘর থেকে ছেলের আসার শব্দ পেয়ে। আব্বা আসলি? ইস কি অবস্থা! ঈশান মায়ের দিকে তাকালো। রাহেলা অপেক্ষা করতে করতে শাড়ির আঁচলে ছেলের মুখ মুছতে ব্যস্ত। আমি ফ্রেশ হয়ে নামি, আজান দেবে তো? রাহেলা মাথা নেড়ে ছেলেকে যেতে দিলেন। ঈশান আর চোখে দেখলো তিতিরকে। মেয়েটাও তাকাচ্ছে না তার দিকে একবারও। মাথায় এসে হানা দিল সারা রাস্তা। তিন বিচ্ছুর বলা কথাগুলো নিজের এলোমেলো দৃষ্টি সরিয়ে ওপরে গেল সিঁড়ি ভেঙে। ইফতার শেষে নামাজ পড়ে সবেই নিচে এসেছে তিতির। মামুনিরা সবাই সারাদিনের ব্যস্ততার শেষে বসেছে টিভি রুমে। রিশা, রোশনি, রাফি ঘরের এক কোনায় তাদের ডল হাউস বানাতে ব্যস্ত। নিশি নুরি যার যার রুমে। তিতিরকে দেখে উঠে এলেন রিক্তা দেওয়ান। রান্নাঘর থেকে এক কাপ কফি এনে হাতে ধরিয়ে দিলেন। ঈশান কফি চাইলো, নিয়ে যা মা। তিতিরের হাতে কফিটা ধরিয়ে দিয়েই নিজে ছুটল টিভির দিকে। সিরিয়াল মিস হয়ে যাবে কিনা তিতির এক মুহূর্তে থ হয়ে দাঁড়িয়ে রইল। সে তো পণ করেছিল ওই লোকের সামনেও পড়বে না। এখন নাচতে নাচতে যেতে হবে তারই ঘরে। কি যে সমস্যা এসব! কি আর করার! গুটিসুটি পায়ে এসে দাঁড়ালো ঈশানের রুমের সামনে। নক করল ছোট ছোট শব্দে, এসো। ঈশানের খুব ধারণা ছিল রিক্তা অথবা নিজের মা এসেছে। তিতির শুকনো ঢোক গিলে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঈশান উদাম শরীরে বুক সেলফ এর সামনে দাঁড়ালো। হাত উঁচিয়ে ওপরে তাক থেকে কোনো বই বের করেছে সম্ভবত। এক হাত উপরে তুলে রাখার চওড়া পিঠের ওপর প্রজাপতির কারুকার্য ফুটে উঠেছে। ধকধক করে ওঠে লোকটাকে দেখলেই তার ওপর আবার এ অবস্থায়। ঈশানকে ফিরতে না দেখে খুক খুক শব্দ করল তিতির। পরিচিত কণ্ঠস্বরে ফিরে তাকালো এবারে ঈশান। তিতিরকে সে আশা করেনি এখনো। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে হাতে কফির কাপ নিয়ে। মুখ ঘুরিয়ে নিল, গমগমে গলায় বলল, রেখে যাও ওখানে। তিতির ধীরে সুস্থে কাপটা রাখলো। তবে ঘুরে চলে যেতে গিয়ে বাঁধল বিপত্তি। কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারল না তিতির। আচমকা খেয়াল করলো কফি কাপটা নিচে পড়ে চুরমার হয়ে গেল। চিৎকার করে উঠল এক প্রকার। ঈশান সবে বইটা নামিয়েছে। কাঁচ ভাঙার শব্দ আর তিতিরের চিৎকার ছুটে আসলো এপাশে। দু হাত বাহু চেপে এক প্রকার উঁচু করে সরিয়ে আনলো মেয়েটাকে। ব্যস্ত গলায় বলল, লাগলো কোথাও? হ্যাঁ? তিতির চোখ মুখ বুজে দাঁড়িয়ে আছে। ভয়ে তার প্রাণ যায় যায়। ব্যথা পাওয়ার জন্য নয়, ব্যথা যে পায়নি ঈশানের অতি প্রিয় কাপটা ভেঙে ফেলার অপরাধে। কাপটা ঈশানের সেই ছোটবেলাকার। যতদূর জানে ঈশানের দশম জন্মদিনে চন্দ্রা দেওয়ান উপহার দিয়েছিল এটা। বিদেশ থেকে আনা অতি সুন্দর রিয়াল মডেল এর কফি মগ। তিতির নিচের ঠোঁট কামড়ে
দাঁড়িয়ে রইল। ঈশান তখনও এদিক ওদিক ভয়ার্ত দৃষ্টি বুলাতে ব্যস্ত। তিতিরের কোথাও লেগেছে কিনা বুঝতে চেষ্টা করছে। তিতিরের জবাব না পেয়ে আবার ডেকে উঠল, লেগেছে? দুদিকে মাথা নাড়ল তিতির, লাগেনি। ঈশান সন্তুষ্ট হলো না। ওকে এক প্রকার কোমর ধরে উঁচু করে এনে বসালো বিছানায়। পায়ের দিকে গম্ভীর দৃষ্টিতে পরখ করল। সত্যিই লাগেনি? এবার ভাঙা মগের দিকে তাকাতেই হা হুতাশ করে উঠল তিতির। চিৎকার করবেন না প্লিজ, ইচ্ছে করে ভাঙিনি আমি। ভ্রু কুঁচকে আসে ঈশানের। সে একবারও কিছু বলেছে? হোক অতি প্রিয় একটা জিনিস, তারপরেও কারোর আঘাত পাওয়ার থেকে ওটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হয় না। তোকে কিছু বলেছি আমি? বলেননি তো? বলতে কতক্ষণ? মেজাজ খারাপ হলো ঈশানের, গম্ভীর গলায় বলল, ঘরে যা, খালাকে পাঠা, পরিষ্কার করে দিয়ে যাবে। তিতির পিটপিট করে তাকায়। ঈশান তার সামনে নেই, সরে গিয়ে দাঁড়িয়েছে। আবার বুক সেলফটার কাছে নিচে ছুঁড়ে ফেলা বইটা হাতে তুলে উল্টে পাল্টে দেখছে সেটা। তিতির উঠে দাঁড়ালো। চলে যেতে গিয়েও কি মনে করে থমকে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, আপনি কাল কখন পৌঁছেছিলেন ঢাকাতে? ঈশান বই থেকে মুখ তোলে না, গম্ভীর গলায় জবাব দেয়, কেন সুবর্ণা আপু? গেট লস্ট? আচমকা ঈশানের ধমকের কারণ টের পেল না সে। মুখ খুলতে যাবে, আবার শোনা গেল ঈশানের গলা, যেতে বললাম তো। তিতির অপমানিত বোধ করল, গটগট পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। সে বের হতেই মুখের ওপর দরজা আটকালো ঈশান। তিতিরের আচমকা কান্না পেল। শুরুর কয়দিন কি পরিমাণ পাগলামি করতো তাকে এই রুমে থাকতে, অথচ সেদিনের পর একটা বারও তাকে ডাকেনি ঈশান। কথাও বলার চেষ্টা করেনি এতগুলো দিন পরে। কাল সবে কথা বলে খানিকটা। আর আজ তো বেরই হয়ে যেতে বলল। রাতের খাওয়া দাওয়া শেষে গভীর ঘুমে মগ্ন বাড়ির বড়রা। বাড়ির নিচতলা সম্পূর্ণ অন্ধকার, তবে ওপরের তলায় ছেলেমেয়েরাও কেউ ঘুমায়নি। নিশি নুরি দুজনেই ফোনে প্রেমালাপে ব্যস্ত। নয়ন অফিসের কিছু কাজ করছিল। ঈশানও তাই সম্ভবত ল্যাপটপে মুখ গুজে বসা। বাইরে শীতল বাতাস বইছে, তার রুমের জানালা বারান্দার কাঁচ দুটো খুলে রাখা। ল্যাপটপটা বন্ধ করতেই ঘরটা অন্ধকারে ছেয়ে গেল। বাইরের থেকে আলো আসছে দরজা জানালা ভেদ করে। সিগারেট হাতে এসে দাঁড়ালো বারান্দায়। রেলিংয়ে ভর করে আয়েশ করে সিগারেট টানলো। তিতিরের বারান্দার দিকে তাকাতেই থমকালো সে। তিতির বারান্দার দোলনাটায় শুয়ে ঘুমিয়ে গেছে, গায়ের ওড়নাটা গলা ছেড়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ওর পাখির খাঁচাটা বারান্দার এক কোণায় ঝোলানো। কিচিরমিচির করছে সে দুটো। খোলা বারান্দা, এদের বেশ প্রশস্ত। গাছগাছালি দিয়ে ভর্তি বারান্দাটা মেয়েটার। সেই সবুজের মাঝে চাঁদনি রাতে দোলনায় কোনো সাদা কাপড়ে কেউ শুয়ে থাকলে তাকে বোধহয় কোনোভাবেই এই দুনিয়ার নারী বলে ঠাহর করা যায় না। নিজের বারান্দার রকিং চেয়ারে বসলো ঈশান। বারান্দার মাঝে মাত্র ১ হাত দূরত্ব, দুজনেই দুজনের বারান্দার প্রান্তে। সেই হিসেবে যতটুকু দূরত্ব আরকি। ঈশান ঘড়ি লাগা চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। দোলনাটা মৃদু দুলছে, খোলা চুল ছড়িয়ে দেওয়া ওপাশে। মেয়েটাকে চুল বাঁধতে সে খুব কমই দেখে। হাতের সিগারেটটা দেখতে দেখতে শেষ হয়। ধরায় আরেকটা। আজকাল বড্ড সিগারেট খাওয়া হচ্ছে। বিগত কয়েক বছরের এত খায়নি যতটা সে লাস্ট ১.৫ মাসে খেয়েছে। ঈশানের বড্ড তেষ্টা পাচ্ছে, তবে মোটেই পানি খেতে ইচ্ছে হচ্ছে না। হাতের আধ খাওয়া সিগারেটের দিকে তাকালো। কেমন অসহ্য লাগলো এটা। নিচে ফেলে পায়ে পিষল। হাতে মাথার ঘন চুল পিছনে ঠেললো। বেশ বাতাস শুরু হয়েছে, বৃষ্টি নামবে না। কারণ আকাশ একদম ঝকঝকে এখন। তারার মেলা দেখা যাচ্ছে। চাঁদটা তার মধ্যে নিজের আলোয় আলোকিত করছে পৃথিবীকে। চাঁদের আলো ঠিকরে পড়ছে তিতিরের মুখের ওপর। শ্বাস আটকে এলো আচমকা ঈশানের। তিতিরের গায়ের জামাটা সম্ভবত জর্জেটের। না কি বলে ওটাকে? তাই তো বোধহয়। না চাইতেও স্থির দৃষ্টি চলে যায় নিষিদ্ধ অংশে। চোখ ফিরিয়ে নেয় সে। বুকের ওপর ওড়নাটা নেই। সে বেচারা নিচে পড়ে আছে। সুডৌল বক্ষজোড়া জামার আঁটসাঁট অবস্থার জন্য স্পষ্ট ফুটে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে সে। আর কতবার বললে মেয়েটা এমন বড় গলার জামাকাপড় পরবে না? আশ্চর্য! মেরে ফেলতে চায় নাকি ওকে মেয়েটা? হাতে মুখ ডলে। তার ঘুম দরকার ছিল, ভেবেছিল সিগারেটটা খেয়ে লম্বা একটা ঘুম দেবে। শাহরিতে উঠতে হবে যদিও, তবুও ২ রাত হলো এক ফোঁটা ঘুম নেই। কিন্তু আশ্চর্যজনকভাবে ঘুম ছুটে গেছে তার। এক ফোঁটা ঘুমের রেশমাত্র নেই চোখে মুখে। বেহায়া মনটা বারবার দৃষ্টি ঘুরিয়ে ফেলছে তিতিরের দিকে। সে যতবার বোঝাতে চাইছে এটা ঠিক নয়, নিষিদ্ধ, ততবার মনটা তাকে হালাল সার্টিফিকেটের দোহাই দিতে ব্যস্ত। ঠান্ডা বাতাসের মধ্যেও গরম লাগলো তার। দ্রুত হাতে খুলে ফেলল শার্টের ওপরে ৩-৪টে বোতাম। উঠে দাঁড়িয়ে হাতে খামচে ধরল। অস্থির লাগছে তার, ভীষণভাবে অস্থির। পকেট হাতড়ে আরেক দফা সিগারেট বের করল।
কাঁপা হাতে ঠোঁটে ধরল, দাঁতে দাঁত চেপে দৃষ্টি সরিয়ে রাখলো মেয়েটার ওপর থেকে। ওই চাঁদের আলোয় চাঁদ মুখটা যতবার দেখছে ততবার গিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে। তিতিরের পায়ে নুপুর পড়া একটু নড়ে উঠতেই ঝনঝন শব্দ হচ্ছে। কানে বাজছে ঈশানের, সামান্য নুপুরের শব্দও তো তাকে পাগল করে ফেলছে। ঈশান সিগারেটের ধোঁয়া ছাড়লো আকাশের দিকে। স্থির পিপাসার্ত দৃষ্টি রাখলো দূর আকাশের ওই চাঁদের দিকে। দুটো চাঁদই তার ধরাছোঁয়ার বাইরে। অথচ আকাশের ওই চাঁদের থেকে কয়েকশো গুণ সুন্দর চাঁদ তার নামে দলিল করা। চাইলেই তাকে ধরতে পারে, ছুঁতে পারে। সেই ব্যক্তিগত চাঁদের আলোয় স্নান করতে পারে। পারে না? পারে তো। তাহলে কি বাধা দিচ্ছে তাকে? কে জানে? ঈশান বুকের বাঁ পাশে হাত রাখে। বাঁ পাশের হৃৎপিণ্ড নামক দেহাংশটা শব্দ করে আন্দোলন করছে বেশ। আচ্ছা, তিতির কি জানবে ঈশান সত্যিই কতটা বেহায়া, কতটা নির্লজ্জ? জানবে কি এই ১ মাসে কতদিন মাঝরাতে গিয়ে ওই নরম বুকে মুখ গুজে পড়ে থেকেছে সে? উন্মাদের মতো ঘ্রাণ টেনেছে ওই ছোট্ট শরীরের। চুমুতে, চুমুতে নিজের পিপাসা মিটিয়েছে রাতভর। তিতির যতবার দুঃস্বপ্ন দেখে কেঁদে উঠতে গেছে ততবার আলতো হাতে মাথায় হাত বুলিয়েছে। কত কসরত করে সে আবিষ্কার করেছে ঘুমের ঘোরে মেয়েটার শ্বাসকষ্ট হলে বুকের বাঁ পাশটা আলতো হাতে মালিশ করতে হয়। ইস! চিনচিন করে উঠল ঈশানের বুকের বাঁ পাশটা। রোগ সরানোর জন্য হলেও সে মুহূর্তটা মোটেই শান্তিদায়ক ছিল না তার জন্য। তিতির বেশ শান্ত হয়ে যেত বুকের বাঁ পাশে মালিশ করলে। শ্বাসকষ্ট কমতো খুব দ্রুত। রোজ রাতেই এমন হতো মেয়েটার সাথে, কিন্তু ঈশান স্ত্রী নামক বৈধ নারীর এমন বিপজ্জনক সঙ্গ পেয়ে সামলাতো নিজের বুকের পাথর চাপা দিয়ে। ঘুমের ঘোরে তলিয়ে থাকা ছোট্ট মাথাটা এনে চেপে ধরতো নিজের বুকের বাঁ পাশে। বেশিরভাগ সময়ই তিতির খুব করে নাক ঘষত, বিড়াল ছানার মতো। তারপর শান্তিতে ঘুম দিত। মেয়েটার ছটফটানি কমে গেছে সেটা টের পেত যখন তার উন্মুক্ত বুকে তিতিরের মুখের ঠান্ডা লালা হতে পড়ত। হাসি পেল ঈশানের। জানে এসব মেয়েটা জানবে কখনো? আদৌ সব কথার ঊর্ধ্বে সে কখনো জানতে পারবে? কোমর নিচু করে রেলিংয়ে ভর দিয়ে ঘাড় কাত করে তাকায় তিতিরের দিকে। কি স্নিগ্ধই না লাগছে। ঈশান সিগারেট টেনে হাসল মৃদু। ঈশান আরশাদ দেওয়ান ফেঁসেছে, ভয়ঙ্কর ভাবে ফেঁসেছে। গিটারটা এনে গলা ছেড়ে গান গাইতে পারলে একটু ভালো লাগতো কি? লাগতো বোধহয়। তবে সেটা করা যাচ্ছে না আপাতত। ঘুম ভেঙে যাবে তিতিরের। গলার কণ্ঠ একদম খাদে নামিয়ে সিগারেটে টান দিয়ে তিতিরের দিকে মাতাল চাউনি রেখে গান ধরল সে। আচমকা ছটফট করে উঠল তিতির। চোখ পিটপিট করছে তার। এমন অবস্থায় কখন হয় এতদিনে টের পেয়ে গেছে ঈশান। চমকে গেল, থেমে গেল গান। ব্যস্ত হয়ে এখান থেকেই ডেকে ফেলতে গিয়েও ডাকল না। তিতিরের হাত তখন পেটের ওপর থেকে ঝুলে পড়েছে নিচের দিকে। মেঝে ছুঁই ছুঁই ঈশান ছুটল। সটানে নিজের দরজা খুলে ঢুকে পড়ল তিতিরের রুমে। তিতিরের রুম লক করা থাকে না। মাঝে মধ্যেই শ্বাসকষ্ট হওয়ায় রাহেলা দেওয়ানের কড়া নির্দেশ, একা থাকলে দরজা আটকানো যাবে না। যদিও বাড়ির কেউ জানে না তাদের আলাদা থাকার কথা। ঈশান কয়েক সেকেন্ডের মধ্যে এসে পৌঁছালো তিতিরের কাছে। কাঁপছে মেয়েটা, চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। ঈশান হাঁটু ভেঙে হুড়মুড়িয়ে বসে পড়ল। দু হাতে আঁচলায় নিল নরম মুখটা। ফুঁপিয়ে উঠল তিতির। আজকের অন্য দিনের মতো হলো না। তার আগেই তাকালো মেয়েটা। ঈশানকে সামনে পেয়ে যেন জানে পানি পেল। দু হাতে খামচে ধরল ঈশানের গলা। থমকায় ঈশান। তিতির ঈশানের গলায় মুখ গুজে পড়ে আছে। চোখের পানিতে ভিজে যাচ্ছে ঈশানের ঘাড়। আপনি বারবার চলে যান কেন? হ্যাঁ, ধরতে পারি না কেন আমি? আমি কত ছুটে যাই জানেন আপনি? বারবার হাত ফসকে যায়। দুঃস্বপ্ন কি তাকে নিয়ে দেখেছিল তিতির? তিতির জেগে, সুতরাং নিজের হাত দিয়ে ওকে জড়িয়ে নিতে ইতস্তত করল খানিকটা। কিন্তু বাঁধ মানল না মন। হাত সবেই উঠেছে তিতিরের কোমর অবধি। সজোরে ধাক্কা দিল তিতির ঈশানকে। ঈশান পড়ে গেল না। তবে আচমকা টান সামলাতে না পেরে মেঝেতে হাতের তালু পড়ল তার। তিতির ছিটকে উঠে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে নিজের ওড়না গলায় জড়ালো। চোখ মুছল ভালোমতো। আপনি এখানে কেন? ঈশান উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। কপালে ভাঁজ ফেলে তাকালো তিতিরের দিকে। ঘুম নেই আর। গম্ভীর গলায় বলল, চেঁচামেচি করছিলি কেন? আমি আমার বারান্দায় এসেছিলাম শুনতে পেয়ে, তাই চলে আসবেন এভাবে রুমে? নিজের গোপন সত্তাটা সামনে আসতে দিল না ঈশান। তিতিরের এহেন জেরায় মেজাজ খারাপ হয় তার। কি মনে করিস তুই নিজেকে? কি মনে করব? কিছু না। যান নিজের ঘরে। আর হুটহাট আমার ঘরে নক না করে ঢুকবেন না। আমার যাই হোক না কেন। তখন ঈশানের কড়া অপমানের প্রতিশোধ নিল তিতির নিজের রুম থেকে
ওকে বের হয়ে যেতে বলে ঈশানের সেটা মোটেই পছন্দ হলো না। না চাইতেও স্বভাবের দোষে তেতে উঠল বেচারা। সাহস হয় কি করে ঈশান আরশাদ দেওয়ানকে রুম থেকে বেরিয়ে যেতে বলার? তিতিরের মুখ নির্বিকার দেখালো। মনে মনে ভীষণ ভয় পায় ঈশানের সামনে গলা তুলে কথা বলতে। কিন্তু ওপরে সে সেটা প্রকাশ করবে কেন? ঈশানের গলায় তাল মিলিয়ে বলল, যেখানে থেকে সাহসটা আপনি পেয়েছেন। অকৃতজ্ঞ কি তোর বাপের বাড়ির রক্তে? হুম, তোর ভালোর জন্য এসেছিলাম, বাজে বকা শোনার জন্য নয়। চূড়ান্ত আঁতে ঘা লাগলো তিতিরের বাবার কথা তোলায়। কথায় কথায় অপমান কেন করা হবে তাকে? পরিবার তুলবেন না, এ বাড়ির রক্ত আমার গায়ে, সুতরাং মুখ সামলে বলবেন। আমিও বলতে পারি তাহলে আপনার চরিত্র নিয়ে, কিন্তু বলব না, কারণ পরিবারকে সম্মান আমি দিতে জানি। এটা আমার পরিবার, আপনি যা হয়েছেন তার দায় একান্ত আপনার। বাপ-মা টানবো না আমি, বেরিয়ে যান আমার ঘর থেকে এখনই। যা উপকার করেছেন আমার এ জীবনে তা আমি কখনো ভুলব না। আজীবন কৃতজ্ঞ থাকবো। সত্যি এই যে কাটা ঘায়ে নুনের ছিটা লাগাতে এসেছেন, এই কঠিন ঘাটা আপনারই তৈরি। সুতরাং জুতো মেরে গুরুদান করতে হবে না। প্লিজ যান। ঈশানের মাথায় রক্ত চড়ল এবারের তিতিরের ব্যবহারে। গায়ে হাত সে তুলবে না, শপথ নিয়েছে। দাঁতে দাঁত চেপে বলল, এত কিসের অহংকার সবসময় করিস? তুই সেটা বোঝা আমাকে। সেই তো আমার ঘাড়েই বোঝা হয়ে ঝুলছিস। আজ জীবনের জন্য ঝুলিয়ে দিয়েছে। এ জীবনে মুক্তি নেই। উল্টো হালাল হয়ে পরকালের জন্য গেড়ে বসেছিস। আবার আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই বেরিয়ে যেতে বলিস? চমকে তাকায় তিতির। যে কথা কম করতে চায় তত কথা বাড়ে। এসব কথা থেকে আজীবন পালিয়ে বাঁচতে চায় সে। যতবার দূরে সরতে চায় এসব তিক্ত কথার রেশ থেকে, ততবার এই লোকটা ওকে আঙুল দিয়ে সেসব ইশারা করে দেখায়। বোঝা সেটা আগে মনে হয়নি। বিয়েতে কেন রাজি হলেন সেদিন? রুষাকে নিয়ে হোটেলে না ঢুকে বেরিয়ে একেবারে নিয়ে আসলেই ঝামেলা শেষ হয়ে যেত। এই নাটক চালানোর মানেই ছিল না আর। জটিল তো সব আপনিই করলেন। আমিও আমার মতোই ভালোই থাকতাম। আমাকে যে ভালোবাসে তার কাছে গোটা দুনিয়ার সমস্ত ভালোবাসা পায়ের কাছে এনে রাখত সে। ঈশান সহসা একদম ঘেঁষে গেল তিতিরের। রুষা আর রাহাত এই দুটো নাম বারবার ঢুকে পড়ে তাদের মাঝখানে। তখন আর কোনো দিক খেয়াল থাকে না তার। রাগে ভেঙে চুরমার করে দিতে ইচ্ছে হয় তার সব। এই যেমন এখন মনে হচ্ছে খুন করে ফেলতে মন চাচ্ছে তিতিরকে। রাহাতের কাছে গেলে ভালো থাকতো সে। এখন এটা মনে হয় অবুঝের বাচ্চা একটাই। আর রইল বাকি রুষা। বলেছিল না হয় বাধ্য হয়েই রুষার কথা সেদিন। কি বা করার ছিল আর? কিন্তু পরে তো আরো হাজার বার বলেছিল সেসব মিথ্যা। সেদিনের কথা বিশ্বাস করা গেলে পরের কথা কেন বিশ্বাস করতে পারে না? ওটা বিয়ের ১ম রাত ছিল বলে এত ইগোতে লেগেছে। মুখটা অস্বাভাবিক লাল হয়ে গেছে ঈশানের। চোখ দিয়ে আগুন ঝরছে। জ্বলিয়ে দিলে কি করতে পারতাম? হেল হয়ে গেছে লাইফটা আমার। কি করছি না করছি, কেমন হয়ে গেছি নিজেই চিনতে পারি না আমি। শুধু তোর জন্য এসব, সব তোর জন্য। জ্বলে পুড়ে তামা, তামা হয়ে যাচ্ছি। আমি ঈশান আরশাদ পাগল হয়ে রাস্তায়, রাস্তায় ঘোরা বাকি আছে এখন। তোর জন্য সব, মরে যাই এটা চাস আমি? ঝাঁঝরা তো করিসই প্রতিনিয়ত বুকটা। একদিন পিস্তল ধরিয়ে দেই, একেবারে ঝামেলা খতম কর। করবি? হ্যাঁ? তিতির চোখ বুজে পিছিয়ে দেয়ালে ঠেকল। ঈশানের এই রূপ বরাবরই ভয় পায় সে। চোখের সামনে ভেসে উঠল সেদিন রাতে ঈশানের রাগের কথা। গা ভয়ে কেঁপে উঠল, ফুঁপিয়ে কেঁদে উঠল সে। ঈশান মেজাজ হারায় সজোরে লাথি বসায় দোলনার রডে। দ্রুত পায়ে বের হয়ে যায় ঘর থেকে। তিতির স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান বের হয়ে যেতেই এসে আটকালো দরজা। আর কত অপমান সহ্য করতে হবে তাকে? সে বোঝা। বাবা-মা মরলে এতিমই বলে তাদের। তারা বোঝা নয়তো কি? কে আছে তার? আর কেউ নেই। এটা তার মামার বাড়ি ছিল একসময়, এখন নেই। শ্বশুরবাড়ি এটা তার। সেখানে স্বামী যখন বোঝা বলে তখন সেখানে কোন সম্মানে পড়ে থাকবে সে? সেও কম যায় না। বাবা বাড়ি যা আছে, যে আছে তাদের কাছেই থাকবে সে। আগে পরে এমনিতেও সম্পর্ক শেষ হবে এ পরিবারের সাথে। তাদের বিচ্ছেদের পর নিশ্চয়ই মামাবাড়িতে নাচতে, নাচতে এসে ঈশানের বউয়ের হাতের রান্না খেতে পারবে না। বিছানার কিনারায় পাথরের মতো দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। স্থির করল কিছু একটা, দ্রুত পায়ে ব্যাগ গুছিয়ে ফেলল। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়েছে সেও। সে একটা মানুষ, এটা ভুলে যায় কি করে ঈশান? কষ্ট তারও হয়, মৃত্যু যন্ত্রণা লাগে তার সবকিছু। তবুও দিন শেষে সে জেদি অহংকারী। কি করতে হতো ভালো হতে গেলে? ঈশানের অপমান সহ্য করে মুখ বুজে সব শুনে রাত হলে গায়ের কাপড় খুলে তার সাথে বিছানায় গেলে? চলতো এভাবে সারা জীবন, ভালোর তকমা গায়ে লাগিয়ে। ঘড়ির কাঁটা শব্দ করে ঘুরছে।
11র ঘর ছেড়ে পার হচ্ছে 12টার কাঁটা। দেওয়ানবাড়ির নিস্তব্ধ, ঈশান ঘরময় পায়চারি করছে। মেয়েটাকে ওভাবে কথা শোনানোর মানেই হয় না কোনো। দোষটা তার নিজের, তার ভাগ্যের, কিছু ঠিক করতে পারছে না। অন্য এক প্রিয় মানুষের জীবন জড়িয়ে আছে এতে। সওদা করার মতো অবস্থায় এসে পড়েছে সে। একজনকে বাঁচিয়ে অন্যজনকে ভাসিয়ে দেওয়ার মতো শক্তি, মনের জোর তার নেই। একটা পথ খুঁজে না পাওয়া পর্যন্ত কষ্ট পেতে হবে। ক্ষণিকের সুখের জন্য অনন্তকালের বিচ্ছেদ ঘটানো কি যুক্তিযোগ্য? নয়তো। তিতিরের ঘর থেকে এসেছে প্রায় ৪৫ মিনিট। মেয়েটা কি ঘুমিয়েছে? ঘুমানোর কথা নয়, বোধহয় কেঁদে বালিশ ভেজাচ্ছে। না ঘুমানো পর্যন্ত যেতেও পারছে না সে। দেখবে একবার গিয়ে। ধীরে সুস্থে তিতিরের দরজার সামনে এসে থমকালো সে। হাট করে খোলা দরজা। ভেতরে অন্ধকার। ভ্রু কুঁচকে ভিতরে ঢুকতেই থমকালো। আলমারিও খোলা, ভিতরে কোনো জামাকাপড় নেই। রুমটাই ফাঁকা ফাঁকা লাগছে। বুকের বাঁ পাশটা অশনির সংকেত দিয়ে উঠল। এদিক ওদিক ছটপট পায়ে খুঁজল মেয়েটাকে। পুরো ঘরে কোথাও নেই তিতির। থরথর করে কাঁপল পা। নিশিকে ডাকবে। ওর ঘরে কি না। রাত তো বেশি হয়নি, ঘুমায়নি ওরা হয়তো। তবে কিছু একটা মনে হতেই নিজের ফোন বের করল সে। লোকেশন ট্র্যাকিং বের করতেই থমকালো। হার্টবিট মিস করল একটা। তিতির সত্যিই এই বাড়িতে নেই। ১৫ দিন আগেই তিতিরের ফোন, সিম সব নিজের ফোনের সাথে কানেক্ট করে নিয়েছিল সে। সেফটির জন্য মাথা ব্ল্যাঙ্ক লাগলো তার। অস্ফুট স্বরে আওড়ালো, "সিট।" ঝড়ের গতিতে নিজের ঘর থেকে গাড়ির চাবি হাতে নিয়ে ছুটল। গাড়ি স্টার্ট করে লোকেশন অন করল। সামনে স্টেশন দেখাচ্ছে লোকেশন। স্থির হয়ে আছে এক জায়গায়। রাগে মেয়েটাকে খুন করলেও শান্তি পাবে না সে আজকের। দীর্ঘক্ষণ ধরে বাজতে থাকা ফোনটা কানে তুলল। ওপাশ থেকে এক রুক্ষ গলা এলো, "স্যার, আপনার ছোট বোন তিতির এত রাতে।" "শাট আপ, নজরে রাখো, আমি আসছি।" ফোনের ওপাশের ব্যক্তিটি বুঝল না তাকে ধমক দেওয়ার কারণ কি। ঈশান কি আগেই জানতো মেয়েটার খবর? লোকটার বাকি কথা আর শোনার প্রয়োজন বোধ করল না ঈশান। ঈশান দীর্ঘশ্বাস ফেলে গাড়ির গতি বাড়ায়। গেছে কিসে মেয়েটা এত রাতে হেঁটে? গা শিউরে ওঠে ঈশানের। গাড়ি নিয়ে যেতে ১৫ মিনিট লাগবে। আঁকাবাঁকা রাস্তা বিধায় সময় লাগে। জোরে গাড়ি টানা যায় না এদিকটায়। মেয়েটা তার মানে সে ঘর থেকে বের হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই বেরিয়েছে। কত বড় সাহস ভাবা যায়? হতাশ লাগে ঈশানের। এ মেয়ের সাথে জীবনে যদি কখনো সংসার করার সুযোগ পায়, দুঃখই আছে কপালে। কারোর রাগ জেদ এক চুল কম নয়। এরকম করে চলবে? এই যেমন অন্ধকার রাত, একা একা প্রচন্ড ভয় পায় তিতির। অথচ জেদের বশে হেঁটে রাত ১২টার সময় স্টেশনে চলে এসেছে। মানুষ ভয় ভয় না পাক, ভূতের ভয়ও কি নেই? কালকে রাতেই এমন একটা ঘটনা ঘটে গেছে, ওর কি একবারও মনে হলো না কি করেছে ও? কি হতে পারে মাত্র ১ দিনের ডিফারেন্স, এত সাহস ওর হলো কোথা থেকে? মিনিট ২০ এর মাথায় গাড়ির চাকা হাওয়া ছেড়ে দিল। স্টেশন থেকে বেশ খানিকটা দূরেই। সব বিপদ একসাথে আসে, যখন আসে মাথা এমনিতেই গরম তার উপর আবার এই ঝক্কি। অগত্যা গাড়ি থেকে নেমে এক প্রকার ছুটতে শুরু করল সে। যদিও তার লোক তিতিরকে পেয়েছে মানে মেয়েটা সেফ। তবুও নিজে না যাওয়া অবধি শান্তি পাবে না। তাদের এলাকার স্টেশনটা একদম মুগ্ধ করার মতো। আশেপাশে সবুজে ঘেরা বিশাল এক স্টেশন। দৃষ্টি বারবার যাচ্ছে ফোনের দিকে। লোকেশন একই জায়গাতে। এত রাতে ট্রেন কোথায় পাবে ও? কোন আক্কেলে এসেছে? স্টেশনের বেশ কিছুদূর আসার পর মাথা থেকে চোখ পড়ল ছাউনির নিচে বসা মেয়েটাকে। চিনতে একদম কষ্ট হলো না। ল্যাম্পপোস্টের আলো গিয়ে পড়েছে মুখে। পাশে বিশাল ট্রলি ব্যাগ। রাগ ততক্ষণে মাথায় উঠেছে ঈশানের। হাতের মুঠো শক্ত হলো, ফোনটা পকেটে পুরে গটগট করে এগুলো ওদিকে। তিতির ভ্রু কুঁচকে হুট করে বায়ে তাকাতেই থমকালো। এদিকে আসা ঈশানকে দেখে দাঁড়িয়ে পড়ল। ঈশান জানল কি করে সে এখানে? চোখ বড় বড় করে তাকিয়ে ভুল দেখছে? ঝড়ের গতিতে সামনে এসে দাঁড়ালো ঈশান। তিতির ছলছল চোখে তাকিয়ে ভয়ে নাকি অভিমানে সেটা অবশ্য সেই জানে। ঈশান দূর থেকে পরিকল্পনা করে এসেছিল কষিয়ে একটা চড় মারবে। কিন্তু তিতিরের ছলছল চোখ আর বারবার ঠোঁট উল্টানো দেখে পরিকল্পনা পরিবর্তন হলো। হাত গালের বদলে গিয়ে ছুঁলো লতানো কোমর। অন্য হাতে খুলে ফেলল খোঁপা করা চুল। পেঁচিয়ে নিল চুলগুলো নিজের হাতের সাথে। হ্যাঁচকা টানে মুখের কাছে মুখ নিয়ে এলো। তিতির আতঙ্কে খামচে ধরেছে ঈশানের কোমরের কাছে শার্টের অংশ। ঈশান বিনা বাক্যে কামড়ে ধরল তিতিরের ওষ্ঠজোড়া। ব্যথায় টপটপ করে পানি গড়িয়ে পড়ল সঙ্গে সঙ্গেই। ঈশানের মুখের ভিতর একসাথে নোনতা অনুভব করা মাত্র ছেড়ে আঁকড়ে ধরল। নরম আলতো চুমু দিয়ে ছেড়ে দিল। অবলোকন করল ওষ্ঠজোড়া। অনেকটা কেটে গেছে ব্যথায় চোখ খিচে বন্ধ করা তিতিরের। হাতের মুঠো শক্ত করে চেপে রাখা ঈশানের শার্ট কাটা অংশের ওপর আবার চুমু দিল একটা।
নোনতা অংশটুকু অবলীলায় শুষে নিল। তিতিরের শরীর থরথর করে কাঁপছে, দাঁড়িয়ে থাকতে পারল না। শরীর ছেড়ে দিল যেন। ঈশান এক হাতে আগলে ঠোঁটে ঠোঁট ডুবালো। তিতির রেসপন্স করছে না, বরং সরে আসতে মরিয়া। তবে যতবার সে চেষ্টা করছে, গাঢ় থেকে গাঢ় হচ্ছে ঈশানের স্পর্শ। তিতিরের অবাধ্যতার আক্রোশ মেটাতে ব্যস্ত যেন। টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতেই থমকে গেল নয়ন। শ্বাস আটকে ঘুরে দাঁড়ালো। ঈশান তিতিরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখার সাহস তার নেই। মূলত সেই নিয়ে এসেছে তিতিরকে। মোটেই দু এক কথার আবেগে পড়ে নিয়ে আসেনি। তিতিরের কসম-টসম এর অত্যাচারের উপায় না পেয়ে নিয়ে এসেছে। যদিও এত রাতে কখনো একা ছাড়ত না, তাই নিজের জন্য টিকিট কেটেছে। তিতিরের জেদ সে জানে। সে নিয়ে না আসলে একাই চলে আসতো মেয়েটা। তার থেকে ভালো নিজে সাথে নিয়ে যাক। তারপর রাগ করলে না হয় বুঝিয়ে ফেরতও আনবে। নয়ন ঘুরে তাকাতে পারে না আর। চোখ জ্বালা করছে তার। তিতির তাকিয়ে সরিয়ে দিতে চাইল ঈশানকে। ঈশানের চোখজোড়া বন্ধ। যেন কত গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত সে। বিরক্ত করা মানা। তিতিরের চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা নয়নের দিকে। তিতির কোনোমতে ইশারা করতে চাইল ঈশানকে সেদিকে। ঈশান এক পর্যায়ে বিরক্ত হয়েই ছেড়ে দিল, ধমকে উঠল, "প্রবলেম কি? এতক্ষণ টর্চার করে জিজ্ঞেস করা হচ্ছে প্রবলেম কি?" আজ তো প্রবলেম কামড়ে ধরেছে তাকে। সেটা বললে তো আবার খেয়েও ফেলতে পারে লোকটা তাকে। কোনোমতে দেখল পিছনে। ঈশান বিরক্ত মুখে ঘাড় কাত করে পিছনে তাকাতেই চোখ মুখ আরো কুঁচকালো। হাতের উল্টো পেটে মুছল ঠোঁটজোড়া। নয়ন ঘুরছে না। তাদের অন্তরঙ্গতার সাক্ষী এরই মধ্যে হয়ে গেছে নিশ্চয়ই। ঈশান তিতিরের দিকে তাকালো, কাটা অংশে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরল। দ্বিগুণ ব্যথা পেল মেয়েটা। ব্যথা আর্তনাদ করে উঠল। ঈশান উঁচু গলায় ডাকল নয়নকে। নয়ন মাথা নিচু করে এগিয়ে এসে দাঁড়ালো। প্রথমত তিতিরের দিকে তাকানোর মতো মনের জোর ওর নেই। দ্বিতীয়ত তিতিরকে এভাবে নিয়ে আসার জন্য ভাইয়ের কাছে অনুতপ্ত সে। ঈশান ঠোঁট ছেড়ে হাত ধরে টেনে কাছে আনলো তিতিরকে। উল্টো করে দাঁড় করিয়ে পেট গলিয়ে হাত দিয়ে রাখলো। গম্ভীর গলায় বলল, "তোর একবারও মনে হলো না ওকে নিয়ে আসার সময় একবার অন্তত আমাকে জানানো প্রয়োজন ছিল তোর? ভাইয়াকে কিছু বলবেন না। আমি" "শাট ইউর মাউথ!" ঈশানের ধমকে চুপ করে গেল তিতির। যতই রাগ জেদ সাহস দেখাক, যা করেছে অবশ্য সেটা অন্যায়। অন্যায় করলে ভয় পাওয়াটাও স্বাভাবিক। নয়ন ধীর গলায় বলল, "আমি" "যা, বাড়িতে যা। বাড়িতে গিয়ে যা কথা হওয়ার হবে।" নয়ন ভাইয়ের দিকে তাকিয়ে অপরাধীর মতো তাকালো। আরেক নজর তাকালো তিতিরের দিকে। তিতিরকে উল্টো দিকে ঘুরিয়ে মাথা করিয়ে রাখা। "মণি, আমি থাকতে নিশ্চয়ই ওকে নিয়ে তোর চিন্তার কারণ নেই।" মাথা নাড়ল নয়ন। দ্রুত ঘুরে হাঁটা ধরল স্টেশনের অন্য প্রান্তের দিকে। তার গাড়ি রাখা এই পাশে। ঈশান এবার ফিরল তিতিরের দিকে। গম্ভীর গলাতে বলল, "তোকে কি করা উচিত বল এবার?" তিতির জবাব দেয় না। ঈশান বিরক্ত মুখে তিতিরের ট্রলি ঠেলে হাঁটা ধরে। তিতির থ হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। তাকে রেখে যাওয়া হচ্ছে টের পেতেই দ্রুত ছুটতে গেলে আচমকা চেঁচিয়ে উঠল। ঈশান চমকে ফিরে তাকাতেই দেখল পা চেপে বসে পড়েছে তিতির। পা মচকেছে মেয়েটার। এবার সত্যি সত্যি থাপড়ে মেরে ফেলতে মন চাইল ঈশানের। দীর্ঘশ্বাস ফেলল। ওদিকে গাড়িটাও গিয়ে ঠিক করতে হবে। শান্তি আমার পিছু ছাড়ে না। কেন বলতো? আমি ব্যথা পেয়েছি, এটা আপনার জন্য শান্তি। এক নাম্বারের গাধা একটা। তিতিরকে ধরে দাঁড় করালো ঈশান। "এখানে বসবি? গাড়িটা বেশ দূরে, একটু সমস্যা ঠিক করে এগিয়ে আনি।" তিতির একা থাকার কথায় আঁতকে উঠল। "নিয়ে চলুন আমাকে, আমি একা থাকতে পারবো না।" ঈশান তপ্ত চোখে তাকায়। "ভয় নেই, বস, আমি ট্রলিটা রেখে গাড়ি আনি। কোলে করে তো তাও ১০ মিনিট হাঁটতে হবে। তোকে কোলে নেব আর ট্রলি ঘাড়ে নেব? ট্রলি রেখে আমাকে নিয়ে চলুন আগে।" ঈশান মাথা নোয়ায় খানিকটা। বাঁকা গলায় বলে, "নিতেই পারতাম। কিন্তু থাক, কিছুক্ষণ স্টেশনে একা বসে, এটা তোর শাস্তি।" "আ আ আপনি" "আমি খারাপ, খুব খারাপ।" তিতিরকে ঝট করে কোলে তুলে নিল ঈশান। চেঁচিয়ে উঠল, "তিতির, আমাকে ছোবেন না। আমি হাঁটতে পারবো বললাম তো।" ঈশানের হাত ছাড়িয়ে পা ফেলতেই পায়ের ব্যথায় ঘঙিয়ে উঠল তিতির। অসহায়ের মতো থমকে গেল। ঈশানের বেশ হাসি পেল এবার। ঝটকা টানে পিঠের নিচে আর হাঁটুর নিচে ধরে তুলে নিল পাঁজা কোলে। তিতির আচমকা এহেন কাণ্ডে হতভম্ব হয়ে জড়িয়ে ধরল ঈশানকে আষ্টেপৃষ্ঠে। ঈশান বাঁকা হাসল। "মাঝরাতে সাদা পরে বেরিয়েছিস, মানুষ দেখলে জিন পরি ভেবে ভয় পাবে। তাছাড়া বৃষ্টিও নামলো বলে লেপ্টে আছিস তো গায়ের সাথে। আমি কিছু দেখে ফেললে দোষ দিতে পারবি না কিন্তু।" কঠিন দৃষ্টি দিল তিতির। অসভ্য একটা লোক, যা মুখে আসে বলে। তিতিরকে ছাউনির নিচে বসিয়ে ব্যাগ ঠেলে হাঁটা ধরল গাড়ির দিকে। মিনিট পাঁচেকের মতো বড় বড় কদমে হেঁটে আড়াল হলো তিতিরের চোখে। তাকে এমন শাস্তি দেওয়ার মানে হয় কোনো? দ্রুত পায়ে চলতে চলতে ঈশান মেসেজ করল কাউকে। ঈশানের আদেশে ১০০ হাত দূরেই দাঁড়িয়ে দুজন লোক।
সে বেচারা দুজনও উল্টো হয়ে ঘুরে দাঁড়িয়ে। ঈশানের মেসেজ দেখা মাত্র হাঁপ ছাড়ল প্রথম জন। ধাক্কা দিল পাশের জনকে। এখন ঘুরতে বলেছে আমাদের। বস আসবে মিনিট ২০ এর মধ্যে। ম্যাডামকে এখন চোখে চোখে রাখতে বলল। তখনও চোখে চোখে রাখতে বললে সমস্যা কি ছিল? পাশের লোকটা বিরক্তি হলো। বিরক্ত গলায় বলল, চোখে চোখে রাখতে গিয়ে ঠোঁটে ঠোঁটে রাখা দেখে ফেললে চাকরি থাকতো। তা অবশ্য ঠিক। ঈশানের গাড়ি ঠিক করতে করতেই কোথা থেকে বৃষ্টি নেমে এলো। হতভম্ব হলো ঈশান। ছাতা নেই তার কাছে। তিতিরকে তখন না নিয়ে আসায় ভুল হয়েছে। ট্রলিটা তাও তার লোক দিয়ে যেত। তিতিরকে তো মনে হলো হাঁটতে পারবে না। ঈশান ভিজে জবজবে হলো মুহূর্তেই। তাড়াহুড়ো করে গাড়ি ঠিক করে ছুটল তিতিরের কাছে। বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় পায় মেয়েটা। ভেজার ভয় নেই, ছাউনির নিচে পানি যাবে না। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছল তিতিরের কাছে। মেজাজ তুঙ্গে উঠল তার। তিতির মোটেই ছাউনির নিচে নেই। তিনি বহাল তবিয়তে নিজের খোঁড়া পা নিয়ে ছাউনি ছেড়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে। বেআক্কেল মেয়ে কি সাধে বলে? গায়ে সাদা জর্জেটের একটা লম্বা ফ্রক। কি অবস্থা হতে পারে? ফোনে অনবরত মেসেজ, কল এসেই যাচ্ছে। তার লোক পাঠাচ্ছে। বৃষ্টি নামা মাত্র তারা আরো একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আছে। সেটা বলতে এত তোর জোর? সবকটা গাধা পালে সে। গাধাগুলোর সাথে কথা বাড়ানো মানেই হয় না। তবে দুদিকে সে শতভাগ নিশ্চিত তার প্রপার পাগল হতে আর মাসখানেক। বিনা বাক্যে কোলে তুলে হাঁটা ধরল ঈশান। মেয়েটা এক কদম বৃষ্টির পানি সহ্য করতে পারে না। শরীর গরম হয়ে গেছে, জ্বর এসেছে, বিরক্তির চূড়ান্ত পর্যায়ে আছে সে। রাগ হচ্ছে না, রেল লাইনে মাথা দিতে মন চাচ্ছে। তিতির আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে ঈশানের কাঁধ। শীতে শরীর কাঁপছে, তাছাড়া ভেজা শরীর লেপ্টে আছে ঈশানের সাথে। হাঁটার তালে বারবার গম্ভীর স্পষ্ট অনুভব হচ্ছে। সেটাও তার কাঁপাকাঁপির একটা কারণ। খানিকক্ষণ সময় নিয়ে মিনমিন করে তিতির বলল, আপনি জানলেন কি করে আমি এখানে? ঈশান তেতে উঠল। সেটা তোর জানতে হবে না। জ্বর এসে গেছে তো শরীরে। ছাউনির নিচে দাঁড়াসনি কেন বৃষ্টির সময়? তিতির আবারও গলায় অত্যন্ত নামিয়ে ধীর গলায় সাফাই দিল। ভিজতে ভালো লাগছিল? এটা কোনো কথা? ঈশানের ইচ্ছে হচ্ছে তুলে আছাড় মারতে মেয়েটাকে। শান্তিতে কোথাও বুকে নিয়ে ঘুমাতো। তা না, মাঝরাতে মশকরা করা হচ্ছে তার সাথে। ইচ্ছে তো করছে কোল থেকে ছুঁড়ে ফেলে দেই ওই রেল লাইনে। বেয়াদব মেয়ে, কার উপর রাগ দেখিয়ে রাত ১২টার সময় ব্যাগ গুছিয়ে স্টেশনে আসার সাহস করলি তুই? আবার ধমক পায়ের ব্যথায় ফুলে উঠেছে। ঠোঁটজোড়া এসেই কেটে-কুটে ফেলেছে, সেটাও জ্বলছে। ধমকাধমকি পছন্দ হলো না তার। হাত দুটো সরিয়ে আনলো ঈশানের কাঁধ থেকে। বাজখাই গলায় বলল, নামান, চলেই যাব আমি। এসেছেন কেন? বারবার বোঝা বলে অপমান করবেন? আমি বোঝা আপনার? ঝুলিয়ে দিয়েছে আমাকে আপনার গলায়। ঈশান দাঁতে দাঁত চেপে ধরল। কটমট করে বলল, এতটুকুন মেয়ে আত্মসম্মান প্রতি রন্ধ্রে রন্ধ্রে। এখন তো ঝুলেই আছিস, তাও আবার কোলে উঠে। কোলে তুলতে বলেছে কে? খালি ছোঁয়ার ধান্দা। আবার বাজে কথা মেয়েটার। তাকে নিয়ে কেন পজিটিভ ভালো ধারণা বোধহয় এক বিন্দুও নেই মেয়েটার মধ্যে। তিতিরকে উঁচু করে ক্যাচ ধরার মতো খানিক শূন্যে ছুঁড়ে আবার শক্ত করে চেপে ধরল নিজের সাথে। ধমকে বলল, আর একটা বাজে কথা বললে ফাঁকা স্টেশনেই বাসর সেরে ফেলবো বললাম। অবশ্য তোর জন্য আরেকটু অপেক্ষা করতেই পারি। সেক্ষেত্রে পাগল তো তুই হবি সেদিনের মতো। আমাকে কাছে পেতে আদর চেয়ে মরিয়া হবি। তখন কিন্তু কিচ্ছু করে ফেললে আমাকে ব্লেম দিতে পারবি না। শিথিল হলো তিতিরের শরীর। আতঙ্কে এদিক ওদিক তাকালো সে। একদম ফাঁকা স্টেশন। বৃষ্টিতে ধুয়ে মুছে যাচ্ছে প্রকৃতি।